মিডশিপ মিডিয়ার আজকের নিবেদন বুদ্ধদেব বসুর লেখা মামা বাড়ির মজা। আমি পশ্চিমে মানুষ হয়েছি, কলকাতায় এসেছি মাঝে মাঝে, সে নেহাতেই বেড়াতে আসা। একটানা বেশি দিন থাকা হয়নি একবারও। তারপর কলেজে পড়বার সময় পরপর কয়েকটা বার লখনৌ থেকে এলাহাবাদ আর এলাহাবাদ থেকে লখনৌ, এই করেই কাটলো। বলতে গেলে বিলকুল পশ্চিমই বনে গেলাম। উত্তর ভারত থেকে গান বাজনার শখটা হয়েছিল। ওস্তাদজিদের পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করেছি মন্দ না। বোধহয় তারই ফলে সেবার বিয়ে পরীক্ষায় ফেল করল। ফেল করে মনে বড় কষ্ট হলো। এই ভেবে নিজেকে সান্ত্বনা দেবার চেষ্টা করলুম যে ফেল করেছি সে আমার বুদ্ধির দোষে নয়, কটা পাইন আর্টের চর্চা করতে গিয়ে। কথাটা মাকে বলতেও গিয়েছিলুম একবার। শুনে তিনি বললেন, যাক গেল। কিন্তু মার কথাটা মনে বড় লাগলো। মনে মনে খানিকক্ষণ চিন্তা করলুম, তারপর ঠিক করলুম এবারে কলকাতায় গিয়ে কিছুদিন কাটিয়ে আসি। কথাটা ভেবেই ফুর্তি হলো। এমনিতেই অনেকদিন কলকাতায় যাওয়া হয় না। আমার মঞ্চু মামা আছেন সেখানে। সম্প্রতি তিনি বিয়েও করেছেন। তার বাড়িতে সময়টা ভালোই কাটবে। তিনি নিজে দুবার বিয়ে ফেল করার পর ইন্স্যুরেন্সের কাজে ঢুকে পড়েছিলেন। 2-4 বছরের মধ্যে উন্নতিও করে ফেলেছেন আশ্চর্য। এককালে তবলা বাজাবার নেশাও ছিল তার। নানা কারণেই এই সময়টা মঞ্চু মামার গৃহই আমার মনে হলো আদর্শ আশ্রয়। তার উপরেও একটা সুযোগ জুটল। সেবার শীতের কলকাতায় পড়ল অল ইন্ডিয়া মিউজিক্যাল কনফারেন্স। আনন্দে প্রাণ নেচে উঠল। একটু চেষ্টা চরিত্র করে ডেলিগেটশিপ জোগাড় করে ফেলল। বাড়ির কাউকে অবশ্যই বললুম না সে কথা। যাবার দিন ঘনিয়ে এলো। মাকে বললুম, মা, এবার কলকাতায় যাই একটু। কেন, কলকাতায় আবার কি? এখানে বসে থেকে আর কি হবে? ওখানে গিয়েই বা তোর কি হবে? মুখ কাচুমাচু করে বললুম, তা চেষ্টা করতে দোষ কি? মঞ্জু মামা আছেন ওখানে। থাক থাক, কলকাতায় বেড়াতে যাবার শখ হয়েছে বললেই পারিস। খুব গম্ভীর হয়ে গিয়ে বললুম, পরীক্ষা টরীক্ষা আমি আর দেব না মা, ওসব আমাকে দিয়ে হবে না। তার চাইতে কাজকর্মের চেষ্টা। মা হেসে ফেললেন। হয়েছে, আর ভালো মানুষই করতে হবে না। আমি গাম্ভীর্যের ভাব আর এক পর্দা চড়িয়ে দিয়ে বললুম, সত্যি ভাবছি মঞ্জু মামাকে বলবো যদি আমার জন্য একটা কিছু। ভালো লাগে না আর এই ডাল রুটির দেশে পড়ে থাকতে। শেষ পর্যন্ত একদিন বেরিয়ে পড়া গেল। মঞ্জু মামার ঠিকানা 17 নরেশ মল্লিক লেন, ওয়েলিংটন স্কোয়ারের কাছে। সারা রাত জব করতে করতে এলাম, পাছে ভুলে যাই। আচ্ছা, তাক লাগানো যাবে মামাকে। স্টেশন থেকে ডেলিগেটদের সঙ্গে দল বেঁধে চৌরঙ্গীর এক পুরানো বাড়িতেও ওঠা গেল। সেই প্রাসাদ তুল্য ভবনে বসবাসের সর্বপ্রকার সুবিধার জন্য না হোক 18 ঘন্টা রেল ঝাঁকুনির পর শরীরটাকে একটু জিনিয়ে নিতে ভাবলুম। পরের দিন সকালে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় যাওয়া যাবে মামার ওখানে। পরদিন ঘুম থেকে উঠেই বেরোলুম। মামার ওখানে গিয়েই ভালো করে চা খাওয়া যাবে। যদি কলকাতার পথঘাটের সঙ্গে আমি বেশি পরিচিত নই। নরেশ মল্লিক লেন চোখের পলকেই বেরিয়ে গেল। 3, 4, 5, একটু পরেই 17। তারপর মঞ্জু মামার, তারপর নতুন মামি, তারপর চাপান আর আমিরই গল্প। খুবই খুশি হয়ে উঠল মনটা। 3, 4 ইত্যাদি পর যথাক্রমে 16 এলো। তারপর 17A, 17B, 17 নানা রকম 17 পার হয়ে এসে হঠাৎ দেখি গলিটা ঘুরে গেছে ক্রিকড়ো নামে এক অপেক্ষাকৃত চওড়া রাস্তায়।
কি মুশকিল, 17 আবার লুকোলো কোথায়। রাইট অ্যাবাউট টার্ন করে আবার হাঁটতে শুরু করলাম। এদিকে উকি ওদিকে ঝুঁকি, 17 নম্বর পাকড়াতেই হবে। গলা উঁচু করে উপরে তাকাচ্ছি, যদি মঞ্জু মামার গোলগাল নধর মুখখানা দেখা যায় কোনো জালনায় কিংবা বারান্দায়। এমনি পেশি ও চক্ষু সঞ্চালন করতে করতে গলির অন্য মুখে এসে পড়লাম। কোথায় 17? পাঁজি 17 নম্বর আমাকে জব্দ করবার জন্যই ইচ্ছে করে লুকিয়ে রয়েছে, এ স্পষ্টই বুঝতে পারি। আর আমারও তখন জেদ চড়ে গেল, যেমন করে হোক ওকে বার করতেই হবে। 3 বারের বার নরেশ মল্লিক লেন পরিক্রমণ করছি তখন। এক বাড়ির বাইরের দাওয়ায় বসা এক ভদ্রলোক হঠাৎ হাঁক দিলেন, এ মশাই শুনছেন? তাকিয়ে দেখি ভদ্রলোক বুড়ো মতো, গায়ে গেঞ্জি মাথায় টাক, পা ছড়িয়ে রোয়াকে বসে আনন্দবাজার করছেন। আমি বিনীতভাবে তার কাছে গিয়ে বললুম, আগে। আনন্দবাজার থেকে চোখ তুলে ভদ্রলোক আমার দিকে তাকালেন। সত্যি বলছি, তার সে তাকানোটা আমার একটুও ভালো লাগলো না। গলা খাকারি দিয়ে বললেন, আপনার এখানে কি দরকার মশাই? ঝট করে মাথায় রক্ত উঠে গেল। আমার কি দরকার তা দিয়ে আপনার কি দরকার? দরকার আছে। আপনি এ পর্যন্ত 4 বার গলিটা আপ অ্যান্ড ডাউন করেছেন। প্রাতঃভ্রমণ করতে কেউ নরেশ মল্লিক লেনে আসে না, সুতরাং হয় আপনি কোনো বাড়ি খুঁজছেন, নয়তো। ভদ্রলোককে কথা শেষ করতে না দিয়েই আমি বললুম, ঠিক ধরেছেন মশাই, আমি একটা বাড়ি খুঁজছি। 17 নম্বরটা কোথায় বলতে পারেন? আপনার বাঁ দিকের বাড়িগুলোই সারি সারি 17, 17A, 17B, 17-1। আগে ওগুলো আমি 2-3 বার করে দর্শন করেছি, কিন্তু দুঃখের বিষয় আমি ABC, বাই 1, বাই 2 ইত্যাদি ভাঙা চোরা খুচরো চাই না, একেবারে পাকাপাকি পুরোপুরি 17টি চাই। ভদ্রলোকের মুখ গম্ভীর হয়ে গেল, কেমন একরকম করে বললেন, আমি তাড়াতাড়ি বললুম, এই দেখুন আমার কাছে ঠিকানা লেখা রয়েছে। বলে পকেট থেকে ছোট এক টুকরো কাগজ বের করে ভাঁজ খুলে দেখালো। তাতে স্পষ্ট করে লেখা রয়েছে, 17 নরেশ মল্লিক লেন। মা নিজেই লিখে দিয়েছিলেন। ভদ্রলোক কাগজটা দেখে মাথা নাড়লেন। বুঝলেন, ওটা ভুল লেখা রয়েছে। এ গলিতে 17 নম্বর কোনো বাড়ি নেই। সে কি মশাই, 17-র এতগুলো খুচরো রয়েছে আর আজ তো 17ই নেই। ভদ্রলোক হাত উল্টিয়ে বললেন, সে আমরা কি করব বলুন, কর্পোরেশনের কর্তাদের খেয়াল। আপনি ঠিক জানেন 17 নম্বরে কোনো বাড়ি নেই এই গলিতে? ঠিক জানি? আপনি বলছেন কি মশাই? 1 দিন নয়, 2 দিন নয়, আজ 20 বছর বাস করছি এই গলিতে। এই গলিতে, এই বাড়িতে, বনেদি গলি মশাই। অনেক কালের পুরনো সব বাসিন্দা এখানে। কোন বাড়ির ছেলে পরীক্ষায় ফেল করলো আর কোন বাড়ির বাবুর মাইনে বাড়লো, সেসব খবরও আমরা প্রত্যেকের সম্বন্ধে রাখি। আর নম্বর তো নম্বর। আমি বলল, এগুলির ছেলেরা খুব পরীক্ষায় ফেল করে বুঝি? বেশ বেশ। ভদ্রলোক আমার দিকে কটমট করে তাকিয়ে বললেন, আপনি দেখছি মশাই অল্প বয়সেই বড় চালাক হয়ে গেছেন। জানেন, আমাদের 8 নম্বর বাড়িতে একজন PhD PRS আছেন, আর 20 নম্বরেই 3-3টে MA পাস ছেলে সারা দুপুর পড়ে ঘুমোয়। আপনি আছেন কোথায়? রীতিমতো লজ্জিত হয়ে বলল, ও তাই নাকি। জানেন, বলতে বলতে
ভদ্রলোকের মোটা শরীর যেন আরো ফুলে ফুলে উঠতে লাগলো। জানেন, এই সমস্ত গলিটা ঠিক এক বাড়ির মতো। এ বাড়িতে মেয়ের বিয়ে হলে ও বাড়িতে এটো পাতা এসে পড়ে। ও বাড়িতে কারোর অসুখ করলে এ বাড়ির লোকের রাত্রে ঘুম হয় না। আমি বলে ফেললুম, তা না হয়ে আর উপায় কি? যা ঘিঞ্জি। ঘিঞ্জি? মশাইয়ের নিবাস কোন অঞ্চলে জানতে পারি? আগে আমি পশ্চিমে থাকি। ও তাই 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 বলুন। কলকাতার বাসিন্দা হলে আর অমন কথা মুখে আনতেন না মশাই। ঘিঞ্জি দেখতে চান তো একটু আগিয়ে ওই মৌলালির বাজারখানা একবার ঘুরে আসুন। আপনারা দোষ কি? খোট্টাদের বুনো মাঠ থেকে এলে কলকাতা শহর একটু চাপা চাপা লাগবেই তো। তা আপনি কার বাড়ি চান বলুন তো? মুহূর্তে আমার মাথার ভিতরটা বো করে ঘুরে উঠল। তাই তো, মঞ্জু মামার নাম কি? চিরকাল তাকে মঞ্জু মামা বলেই জেনে এসেছি। কখনো মনে হয়নি আর কিছু দরকার হতে পারে। অন্য সব মানুষের মতো তারও একটা পোশাকি নাম আছে নিশ্চয়ই, কিন্তু সেই নামে আমি তো কাউকে তাকে ডাকতে শুনিনি। ঘরে তিনি মঞ্জু আর বাইরে তিনি মঞ্জু বাবু। হঠাৎ কেউ তাকে হরেন বাবু কি গিরিন বাবু কি অনুপ বাবু বলে সম্বোধন করলে এতটা শকড হতাম যে তাতে হঠাৎ হার্ট ফেল করাও অসম্ভব না। গিরিন কি যতীন কি অনুতোষ গোছেরই কি যেন তার একটা নাম, শুধু এই রকম মনে পড়তে লাগলো। কিন্তু আন্দাজে আর যাই বলা যাক, মানুষের নাম তো বলা যায় না। বলুন, কার বাড়িতে যাবেন আপনি? ভদ্রলোক আবার বললেন। অগত্যা আমি বললুম, যার বাড়িতে আমি যাব তিনি আমার মামা হন, ফিনিক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মিস্টার দত্ত। মনে খুবই আশা ছিল, যিনি ছেলের পরীক্ষা ফেল থেকে বাপের পদোন্নতির পর্যন্ত পাড়ার সমস্ত খবর রাখেন, তার কাছে এটুকু পরিচয়ই যথেষ্ট হবে। কিন্তু ভদ্রলোক মাথা নেড়ে বললেন, আরে ওসব দত্ত টত্ত শুনে কি কিছু বোঝা যায় মশাই? নামটা কি তাই বলুন। আমি ঢোক গিলে বললুম, নামটা তো আমি ঠিক জানি নে, আমরা ছোটবেলা থেকে তাকে মঞ্চু মামা বলে জানি। ভদ্রলোক আমার দিকে এমন ভাবে খানিকক্ষণ তাকিয়ে রইলেন যে আমার প্রায় হিমশিম খাবার মতো অবস্থা। তারপর চিবিয়ে চিবিয়ে বললেন, মামার নাম জিজ্ঞেস করতে এই যে গোল বেঁধে গেল, কি ব্যাপার? কথাটা শুনে তড়াক করে আমার মাথায় রক্ত চড়ে গেল। বললুম, আপনি ওরম করে আমার সঙ্গে কথা কইবেন না বলে দিচ্ছি। আপনি কি ভাবছেন আমি মিথ্যে কথা বলছি? আমি যা ভাবছি তার নাই শুনলে, বলে ভদ্রলোক বিশ্রী হাহা করে হেসে উঠলেন। সরে বড় ছোকরা, এখানে সুবিধে হবে নে। মনে মনে যতই রাগ হোক, এই হতকা বুড়োটাকে কি করেই বা বোঝাই। অসহায় ভাবে এদিক ওদিক তাকালুম। দেখলুম আরো দু একজন পাড়ার লোক দাঁড়িয়ে আছে। ব্যাপার সুবিধের নয় সত্যি। শেষটায় চোর কি চোর ঠাউরে মার দিলেই বা কি করতে পারি। মামা বাড়িতে মহা সমারোহে চা খেতে এসে এমন দুর্দশা কার কবে হয়েছে বলতো? আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম। বললুম, নম্বরটা হয়তো আমি ভুল এনেছি, কিন্তু আমি যা বলছি তা সত্যি। আপনারা কেউ কি চেনেন না ভদ্রলোককে? ফিনিক্স কোম্পানিতে কাজ করেন, রোগা কালো মতো। কিন্তু আমার কথা কেউ কানেই তুলল না। থাক থাক, আর কিছু বলতে হবে না বাবা, এবারে সরে বড়। তবু আমি বিরক্ত করে বললুম, আচ্ছা এখন আমি যাচ্ছি, কিন্তু এরপরে ঠিক এসে এই বাড়িতেই উঠবো, তখন টের পাবেন আপনারা। বলে হনহন করে এগিয়ে গলি পার হয়ে বেরিয়ে গেলুম। মনটা বিশ্রী হয়ে গেল। ভাবো, একবার সকালে উঠে এক পেয়ালা চাও খাওয়া হয়। সুতরাং বড় রাস্তায় পড়ে প্রথমে যে চায়ের দোকানটা পাওয়া গেল তাতেই ঢুকে পড়ল। চায়ের পেয়ালা সামনে নিয়ে
একপোচের অপেক্ষায় বসে আছি। এমন সময় দোকানে ঢুকলেন খুব ব্যস্ত বাগিশ গোছে মোটা সোটা এক ভদ্রলোক। আমার পাশের টেবিলে বসে তিনি হাঁক দিলেন, ওরে এক পেয়ালা চা শিগগির। তার হাবভাবে মনে হলো এই দোকানের তিনি বাধা খদ্দের। নিজের মনে একটু একটু করে চা খাচ্ছি, এমন সময় এক অদ্ভুত কাণ্ড ঘটল। সেই মোটা ভদ্রলোক হঠাৎ উঠে এসে আমার সামনে দাঁড়ালেন। তারপর টেবিলের উপরে দু হাত রেখে আমার মুখের ওপর ঝুঁকে পড়ে বলে উঠলেন, এই কি আমাদের হাবুল না? সঙ্গে সঙ্গে আমিও বলে উঠলাম, আরে মঞ্চু মামা যে। সত্যি সত্যি মঞ্চু মামা, তবে কিনা দেখে চিনবার উপায় নেই। 5 বছর পরে তাকে দেখলাম। এর মধ্যে তিনি যেন শরীরটাকে ফরমাইশ দিয়ে বদলে দিয়েছেন। ছিলেন বেজায় রোগা, এখন দেখছি দিব্যি গোলগাল। মাথায় কিছু খাটো হওয়াতে প্রায় বেলুনের মতো দেখতে লাগছে। ছিলেন আমার মতোই কালো, এখন রীতিমতো ফর্সা। তিনি আগে আমাকে না চিনলে আমি চিনতে পারতাম এমন কোনো সম্ভাবনাই ছিল না। যাই হোক, মঞ্জু মামার সঙ্গে দেখা তো হয়ে গেল। আর চাই কি? আমার কাঁধে খুশির প্রচন্ড ঝাঁকুনি দিয়ে তিনি বললেন, কিরে তুই কবে এলি? কেন এসেছিস? কোথায় এসেছিস? কোথায় আছিস এখন? দিদি কেমন আছেন? এতগুলো প্রশ্নের উত্তর একসঙ্গে দেওয়া অসম্ভব জেনে আমি শুধু বললাম, এসেছি কাল, আজ তোমার ওখানেই যাচ্ছিলাম কিন্তু। তারপর আমি সংক্ষেপে আমার দুঃখের কাহিনী বলব। শুনে মামা আমার পিঠ চাপড়ে হো হো করে হেসে উঠলেন। আরে বলিস কি, এই ব্যাপার? ও নিশ্চয়ই আমাদের নন্দবাবু। বুড়ো ওই দাওয়ায় বসে বসে দিন রাত্রির পথের লোক ডেকে আলাপ করে। ওর বাড়িতে অনেকবার চুরি হয়ে গেছে কিনা, তাই কেউ বাড়ির কাজ দিয়ে একটু হাঁটলেই আর রক্ষে নেই। হবে না চুরি, যে কিপটে বুড়ো। তা তুই বুঝি ফিরেই চলেছিলি? ফিরবো না? যা এক পাড়ায় বাস নিয়েছ মামা, তা আমিও বোকাই বনে গেলাম। না পারি তোমার নাম বলতে, আর তোমার চেহারার বর্ণনাটা দিয়েছিল। মামার দিকে তাকিয়ে আমি একটু হাসলাম। আর বলিস নে হাবুল, দিন দিন কেবল মোটাই হয়ে চলেছি। কিচ্ছু খাইনি বলতে গেলে, তবু দেখ। বলে মামা বাবু আস্ত একখানা অমলেট একেবারে মুখে পুরে দিল। সে বিষয়ে কোনো মন্তব্য না করে বললুম, কত করে বোঝালাম মিস্টার দত্ত, যিনি ফিনিক্সে কাজ করেন। হো, ফিনিক্স? হ্যাঁ, তো কবে ছেড়ে দিয়েছি। আজকাল তো আমি জেনিতে। তা বুঝি জানিস নে? বৃত্তান্ত শুনে ঘেমে উঠল। আমাকে জোচ্চোর বলে যে থানায় চালান করেনি এই বেশি। চুপে চুপে জিজ্ঞেস করলুম, তোমার ভালো নামটা কি গো মঞ্জু মামা? মঞ্জু মামা তখনই পকেট থেকে ভারী একটা ব্যাগ বার করলেন, আর সেই ব্যাগের এক ছোট্ট খুপড়ি থেকে বার করলেন একটা ভিজিটিং কার্ড। সেটা আমার হাতে দিয়ে দিতে হঠাৎ থমকে বললেন, এ দেখ, কিরকম খারাপ ব্যবসাদারি অভ্যেস হয়ে গেছে। তোকে এটা দিতে যাচ্ছিলুম কেন বলতো? আমার নাম অবিনাশ, বুঝলি? তো কম হতভাগানোস, নামটা বেমালুম বলে গেছিস। নাম বলতে পারলে নন্দুবাবু ঠিক বাড়ি দেখিয়ে দিতেন। বুড়ো রাত তো কাজ নেই, কেবল পাড়ার লোকের কুষ্টির টিকুজির কবর রাখা। অবিনাশ নামটা বার কয়েক মনে মনে জপ করে নিয়ে বলল, এখন তুমি কোথায় বেরোচ্ছ? কোথায় আবার? কাজে। মরবার সময় নেই রে, মরবার সময় নেই। একেবারে লেবারিং ক্লাসের লোক আমরা। তা তুই কোথায় আছিস? মিউজিক্যাল কনফারেন্সের ডেলিগেট হয়ে এসেছি। মঞ্জু মামা? তাই নাকি? তাই নাকি? তা বেশ করেছিস। এবার আমার ওখানেই চলে যায় এক্ষুনি। 17 বাড়ির নম্বর। তুমি যাবে না? পাগল, এই আমি বেরোচ্ছি, আর হয়তো ফিরবো সন্ধ্যায়। খেতেও আসবে না? আমরা লেবারিং ক্লাসের লোক, আমাদের আবার খাওয়া নাওয়া, কোনো রকমে বেঁচে থাকা আর কি।
একসঙ্গে এতগুলো কথা তাড়াতাড়ি বলে মঞ্জু মামা হাঁসফাঁস করতে লাগলেন। একটু চুপ থেকে আমি বললুম, যে জন্য কলকাতায় এসেছি সেটা তোমাকে এখনই বলে রাখি, যদি কোনোখানে একটা চাকরি নে 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 ও সমস্ত পরে হবে, আমার এক মুহূর্ত সময় নেই এখন। কেষ্ট, কত হলো সব শুদ্ধ? এই থাক, তোর আর পয়সা বার করতে হবে না, তুই তোর জিনিসপত্র নিয়েই একবারে চলে যাস না, সেই তো ভালো হবে। আমি ভয়ে ভয়ে বলে ফেললুম, মামিমা যদি বাড়িতে ঢুকতে না দেন? তিনি তো আমাকে কখনো দেখেননি। থাক, আর ফাজলামি করতে হবে না, যাস কিন্তু ঠিক। বলতে বলতে মঞ্জু মামা উঠলেন। তোদের মিউজিক্যাল কনফারেন্সের একটা টিকিট দিস তো, শুনে আসবো একদিন। আমার সঙ্গে এক ভদ্রলোকের আলাপ হয়েছে, ওস্তাদ গাইয়ে, এই অঞ্চলেই বরাবর থাকে, কিছুদিন হলো এসেছেন এখানে। একদিন নিয়ে আসবো তাকে বাড়িতে, শুনবি। তোর খুব শখ টক আছে দেখছি তাহলে। বেশ, চল বেরোই, এক সেকেন্ড সময় নেই আমার। চায়ের দোকান থেকে বেরিয়েই শিয়ালদা যাত্রী একটা চলতি ট্রামে লাফিয়ে উঠলেন মঞ্জু মামা। হাত নেড়ে চিৎকার করে বললেন, যা, আমার ওখানে যা এখনই। কলকাতায় মামা বাড়ির আদর সম্বন্ধে নিশ্চিন্ত হলাম, কিন্তু তখনই আবার গেলাম না। ফিরে গেলাম ডেলিগেটদের উপনিবেশেই। দুপুরের খাওয়াটা সেখানেই সেরে একটু ঘুমিয়ে নিল। তারপর বিকেল পড়তে বাক্স বিছানা একটা রিকশার মাথায় চাপিয়ে রওনা হলুম মামা বাড়ির দিকে। এবারে গিয়ে খোদ মঞ্জু মামাকেই বাড়ি পাবো নিশ্চয়ই, সুতরাং কোনো ভাবনা নেই। নির্ভয় কড়া নাড়ল 17 এর দরজায়। নাড়ছি, সারা শব্দই নেই কারো। উপরে তাকিয়ে এমনও মনে হলো না যে বাড়িতে কেউ নেই। হয়তো মামা এখনো ফেরেনি, হয়তো মামির দুপুরের ঘুম এখনো ভাঙেনি। সুতরাং দরজায় ধাক্কা দিলুম একটু জোরে। টিনের আওয়াজের মতো গলায় এক ঝি সাড়া দিলে। কে? চেঁচিয়ে বললুম, খোলো দরজা। কাকে চাই? ঝির গলার সঙ্গে পাল্লা দেবার চেষ্টা করল। বাবুকে চাই। বাবু বাড়ি নেই, বাড়িতে কোনো বেটা ছেলে নেই গো। তা হোক, দরজা খোলো। কে রে বাবা, ঝামেলা করছে এসে। গজরাতে ঝি দরজার দিকে আসছে, বোঝা গেল। অতি সন্তর্পণে আধখানা পাট খুলে ঝি উকি মেরে আমাকে দেখে নিতেই চেয়েছিল। বুঝি আমি কোনো কথা না বলে দরজা ঠেলে সাঁ করে ভেতরে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে ঝি তার ক্যান ক্যান গলা ফাটিয়ে এমন এক চিৎকার করে উঠল যে আমি কেঁপে উঠল। ওগো বৌমা, শিগগির এসো, দেখে যাও, কে একটা মিনসে কিছু না বলে কয়ে সোজা বাড়ির মধ্যে ঢুকে পড়ল। ওমা, কি হবে গো? আমি তো হতভম্ব, কিন্তু মামিমাটি বেশ চটপটে দেখল। একটু ভয় পেলেন না, একটু ঘাবড়ালেন না, দুমদাম করে নেমে এলেন নিচে। এসেই আমাকে দেখে হেঁকে উঠলেন। কে কে তুমি? কি চাও? আমি মাথা স্থির রাখবার চেষ্টা করতে করতে বললুম, আপনি প্রথম দর্শনে আমাকে তুমি বলে ঠিকই করেছেন, কেননা আমি আপনার ভাগ্নে হই। নাও, আর চালাকি করো না, বেরিয়ে যাও এই মুহূর্তে। আপনার বাড়ি আপনি বললে নিশ্চয়ই বেরিয়ে যাব, কিন্তু এটা আপনি বিশ্বাস করুন যে মঞ্জু মামা আমাকে আসতে বলেছে। এখন যদি আমি চলে যাই, কাল সকালে তাকেই হয়তো ছুটতে হবে আমার খোঁজে। তিনি ব্যস্ত মানুষ, তাকে ওরকম খাটানো কি আপনার উচিত হবে? নাকি ভাগ্নের সঙ্গে এরকম ব্যবহারই ভদ্রতা? হ্যাঁ, জানা আছে, ওরকম ভাগ্নে ঢের পথে ঘাটে ঘুরে বেড়ায়। এক্ষুনি তুমি যাও বলছি, নয়তো আমি লোকজন ডেকে জড়ো করব। নন্দবাবুর কথা ভেবে আমার বুকের ভেতরটা যেন শুকিয়ে গেল। তবু বললাম,
দেখুন, আপনি কি বলছেন বুঝতে পারছি না। আপনার এমন ভাগ্নে কি থাকতে পারেন না যাকে আপনি কখনো দেখেননি? আমার নাম হাবুল, ভালো নাম সরোজ, লখনৌয়ে থাকি বরাবর। আমাদের কথা শোনেননি? আমি কালই মোটে লখনৌ থেকে এসেছি। আপনার সঙ্গে আগে পরিচয় হয়নি। সে যে আমার কত বড় দুর্ভাগ্য তা এখন বেশ হাড়ে হাড়েই টের পাচ্ছি। না না, আর 7 কথা বলতে হবে না, বেরো শিগগিরি। যত সব রাস্তার র্যাগামফিনের উৎপাতে আর বাঁচিনি আজকাল। শুনেছিলাম আমার নতুন মামিমা স্কুলে কলেজে পড়েছিল, তার মুখে ইংরেজি গালাগাল শুনে অবাক হলাম না। মামিমা আবার বললেন, কই গেলে না? তখন আমি বললুম, আচ্ছা মামিমা, এই যে আপনি আমাকে ইংরেজি বাংলা মিশিয়ে এতগুলো গালাগাল দিলেন, কেন বলতে পারেন? দেখছেন তো আমার রোগা পটকা চেহারা, ভয় পাবার মতো কিছুই নেই। যদিও বরাবর পশ্চিমে মানুষ হয়েছি, স্বাস্থ্যটা সেরকম হয়নি। আপনি যদি অনুমতি দেন তবে আমি বাইরের বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করি যতক্ষণ মঞ্জু মামা না ফেরেন। দেখুন, সব জিনিসপত্র নিয়ে এসেছি, আবার ফিরে যাব। মামিমা মেঝেতে পা ঠুকে ঠুকে বললেন, তুমি যাবে কিনা বলো? তুমি ভেবেছো তোমার চালাকি আমি বুঝতে পারিনি? চারিদিকে কত কাণ্ড হয়ে যাচ্ছে, আর আমি কি এমনই বোকামে? আমি বাড়িতে একা মানুষ না হলে ঠিক তোমাকে পুলিশে ধরিয়ে দিত। ঝিটা এতক্ষণ কোণে দাঁড়িয়েছিল, এইবার বোধহয় সাহস পেয়ে এগিয়ে এসে বললে, যাবো নাকি বৌমা, কাউকে ডেকে আনতে? আমি তাড়াতাড়ি বললুম, থাক থাক, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। মামিমা আরো জোর পেয়ে বলতে লাগলেন, থাকতেন উনি বাড়িতে। ওমা, ওই তো এসে গেছেন, দেখো তো। কিন্তু তার কথা শেষ না হতেই মঞ্জু মামা আমার পিছন থেকে বলে উঠলেন, এই যে হাবুল, এই আমি নাকি? বাইরে রিকশাতে জিনিসপত্র দেখলাম যেন। এই তো দেখ, সেই সকালে বেরিয়েছি আর এই ফিরলুম, জীবনে আর চুপ নেই রে। তা তোকে না তখনই আসতে বললুম? খাওয়ার ব্যবস্থা করেছো তো ভালো করে? শেষের কথাটা বলে মঞ্জু মামা মামিমার দিকে তাকালেন, কিন্তু কোথায় মামিমা? তিনি তো একেবারে অদৃশ্য হয়ে গেছে। খুঁজে খুঁজে তাকে পাওয়া গেল সিঁড়ির নিচে, দেয়ালের সঙ্গে প্রায় মিশে গেছে। লজ্জায় আর চোখ তুলে তাকাতে পারে। মঞ্জু মামা অবাক হয়ে বললেন, তোমার আবার কি হলো আজ? আমি হেসে বললুম, থাকবে মামিমা, যা হয়ে গেছে হয়ে গেছে। ইংরেজি বাংলা মিশিয়ে অনেক গালাগাল তো দিলে, এবার খুব ভালো করে খাওয়াও, তাহলেই দোষ কেটে যাবে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আমাদের একজন ভিউয়ার্সের আবদারেই আজকের এই গল্প। তিনি আবদার করেছিলেন বড় গল্প শোনার। খুব বড় না হলেও 30 মিনিটের গল্প এর আগে আমাদের চ্যানেলে হয়নি। আরও নতুন কিছু আসতে চলেছে, তা আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন। স্টে টিউনড।